আজকে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা ফিজিক্সে ব্যবহার করা হবে এরকম একটা ম্যাথমেটিক্যাল টুল, ঠিক আছে, যেটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অপর নাম হচ্ছে ডেরিভেটিভ। ঠিক আছে, বাংলাতে যাকে বলা হয় অবকলন। অবকলন ব্যাপারটা কি সেই নিয়ে আমরা একটু চর্চা করব এখন। প্রথমেই আমি একটা জিনিস পরিষ্কার করে রাখি, জিনিসটা কিন্তু পুরোপুরি ক্লাস ইলেভেনের ম্যাথমেটিক্সের সিলেবাসের অন্তর্গত। সুতরাং ভেবো না যে আমি এখানে অত্যধিক ডিটেলে গিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আমরা শুধু সেটুকুই এখন জানবো যেটুকু আমাদের ফিজিক্সে জানার জন্য প্রয়োজন। অত্যধিক বেশি গভীরে আমরা যাব না, ওপর ওপর মোটামুটি একটু বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে মেন যে সূত্রগুলো, মেন যে ব্যবহারগুলো আমাদের দরকার সেগুলো আমরা বুঝবো। প্রত্যেকে খাতা কলম নিয়ে বসবে, যেই জায়গাগুলো প্রয়োজন মনে হবে সেগুলো একটু নোট ডাউন করে নেবে। তাহলে শুরু করছি ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ। প্রথমেই একটা জিনিস তোমাদেরকে বোঝাই, সেটা হচ্ছে চলরাশি। চলরাশি জিনিসটা কি? চলরাশি হচ্ছে, তোমরা সাধারণত নর্মালি 1 2 3 4 এগুলোকে একটা করে সংখ্যা, এগুলো তোমরা চেনো সবাই। এইবার এই সংখ্যাগুলোর কি, এক যদি একটা সংখ্যা আমি ধরি, তার মানটা কিন্তু সবসময় সমান 1। ঠিক আছে, এগুলোকে বলা হয় কনস্ট্যান্ট টার্ম। কিন্তু এমন কিছু কিছু রাশি আছে যেগুলোর মান একাধিক হতে পারে। যেমন ধরো সেরকম একটা রাশি আমি ধরে নিলাম এক্স। ঠিক আছে, যেখানে কিনা এক্স এর মান যা খুশি হতে পারে, ধরো 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ইত্যাদি ডট 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 করে অসংখ্য তার মান সম্ভব। এগুলোকে বলা হয় চলরাশি। এই চলরাশিগুলো কি কাজে লাগে জানো তো? এইগুলোকে এক একটা অপেক্ষক বা এক একটা ফাংশন কিভাবে ভ্যারি করছে সেটা বোঝাতে কাজে লাগে। এবার আমি আসি, তাহলে ফাংশন জিনিসটা কি? তাহলে অপেক্ষক বা ফাংশন, বুঝিয়ে দিচ্ছি উদাহরণ দিয়ে। ফাংশন জিনিসটা হলো, ধরো এফ হচ্ছে একটা ফাংশন যেটা এক্স এর ওপর ডিপেন্ড করে, তাহলে তাকে আমরা লিখবো কীরকমভাবে, এফ ব্র্যাকেটে এক্স বা এফ অফ এক্স এরকমভাবেও রিপ্রেজেন্ট করা হয়। সেই ফাংশনটা ধরো তোমাকে বলে দিল এক্স এর ওপর এই সমীকরণ অনুযায়ী নির্ভরশীল, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। ওকে, তার মানে বুঝতেই পারছো এক্সের যে এই অসংখ্য মানগুলো, তার মধ্যে প্রত্যেকটা মান যদি আমি এখানে বসাই তাহলে ফাংশনটারও আলাদা আলাদা মান আমরা পাবো। ধরো এক্সের মান যখন 1, তখন ফাংশনটার মান আমরা কত পাচ্ছি ক্যালকুলেট করেই দেখতে পাবো। এফ অফ 1 ইকুয়াল টু এক্সের জায়গায় তখন 1 বসবে, 1 স্কোয়ার প্লাস 2 প্লাস 1, তার মানে কত হয়ে গেল 4। একই রকমভাবে এক্সের মান যখন 2 বসাবো তখন ফাংশনের আবার অন্য একটা মান আসবে। এক্সের মান যখন 3 বসাবো তখন আবার ফাংশনটার অন্য রকম একটা মান আসবে। তাহলে স্পষ্টতই দেখা যাচ্ছে এখন এক্স এর মান যখন ভ্যারি করছে, ফাংশনের মানও ভ্যারি করছে এই ইকুয়েশনটা অনুযায়ী। ওকে, এইবার যদি ফাংশনটাকে আমি এক্সের সঙ্গে কিভাবে ভ্যারি করছে সেটা একটা গ্রাফের সাহায্যে দেখাই, স্পষ্টতই বুঝতে পারছো গ্রাফের এক্স আর এফ এর সরল লেখা কোনোদিনই হবে না। এখানে ধরো এরকম একটা বক্রতর্পে এরকম একটা লেখা একটা পাওয়া গেল, এরকম একটা আঁকা বাঁকা একটা রেখা পাওয়া গেল। বুঝতেই পারছো এখানে তার মানে এক্স অক্ষ বরাবর এক্স এর একটা মানের জন্য ওয়াই অক্ষ বরাবর এফ এর আলাদা মান, এক্স অক্ষ বরাবর 2 নম্বর মানের জন্য আবার একটা আলাদা মান। প্রবলেমটা কোথায় হবে, তোমাকে যদি চট করে বলে দেয় যে এক্স এর এই রকম পজিশনে একটা মানের জন্য ফাংশনটার মান কত হবে বার করো। ঠিক আছে, তুমি তো গ্রাফ থেকে, তোমার কাছে গ্রাফ পেপার নেই, কিচ্ছু নেই, পরীক্ষার হলে বসে আছো, তুমি তখন কি করে ফাংশনটার মান বার করবে? সেই ফাংশনটার মানটা বার করার জন্যই আমাদেরকে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভের সাহায্য নিতে হয়। কীরকমভাবে সাহায্যটা নেব সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। আমি গ্রাফটাকে আরেকবার স্পষ্ট করে বড় করে একটু আঁকছি, লক্ষ্য করে দেখো সেইখানে এক্স এর মানের সঙ্গে ফাংশনের মানটা কিভাবে ভ্যারি করছে। এদিক বরাবর আমি এক্সকে প্লট করছি, এদিক বরাবর আমি ফাংশনটাকে প্লট করছি। ফাংশনটা হচ্ছে এক্স এর ফাংশন। সাপোজ গ্রাফটা এরকমভাবে ভ্যারি করছে। ঠিক আছে, স্পষ্টতই বুঝতে পারছো এখান থেকে চোখে দেখে বলা সম্ভব নয় যে এক্স এর ধরো সাপোজ এরকম একটা মানে, আমি যেখানে ডট করলাম এরকম একটা মানে ফাংশনটার মান কত হবে। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এক্স এর যে মানটা বলেছে তার কিছুটা বাম দিকে কিছুটা ডান দিকে একটা ছোট্ট পোর্শন ধরে নিয়ে আমি গ্রাফটাকে দেখব কীরকমভাবে ভাগ করা যায়। কীরকমভাবে ভাগ করা যায় বলো তো? গ্রাফটাকে যদি আমি এক্স অক্ষ বরাবর এরকম ছোট ছোট টুকরে ভাঙি, এরকম ছোট্ট কতগুলো টুকরে ভাঙছি, ঠিক আছে, এরকম টুকরো ভাঙতে আরেকটা টুকরো এরকম জায়গাতেও এসে পৌঁছাবে আমার। লক্ষ্য করে দেখো এরকম জায়গাতেও আমি একটা টুকরো পাবো। ঠিক আছে, এরকম জায়গাতেও আমি একটা টুকরো পাবো। এই টুকরোটার এক্স অক্ষ বরাবর যে গ্যাপটা, এই গ্যাপটা কি পরিষ্কার কি বোঝাচ্ছে? এই জায়গাটা বোঝাচ্ছে এক্স এর পরিবর্তন। এটাকে আমি ডেল্টা এক্স দিয়ে ডিফাইন করলাম, এক্স এর পরিবর্তন। ঠিক আছে, একই রকম ভাবে তাহলে এই টপ পয়েন্ট থেকে বটম পয়েন্টটা অবধি তাহলে কার পরিবর্তন বোঝাচ্ছে?
এই যে টপ থেকে বটম অবধি এই যে আমি হলুদ করছি যে লাইনটা, সেটা তাহলে কার পরিবর্তন বোঝাচ্ছে? দেখো ওয়াই অক্ষ বরাবর হচ্ছে না ওইটা, তার মানে ওই পরিবর্তনটা আমার ডেল্টা এফ এক্স বোঝাচ্ছে। ঠিক আছে, ডেল্টা এফ এক্স। এইবার আমি কি করব, না আমি দেখতেই পাচ্ছি এফ এক্স এর মানটা কিন্তু এক্স এর মানের সঙ্গে পরিবর্তন হচ্ছে। কিভাবে পরিবর্তন হচ্ছে? এক্স এর সাপেক্ষে এফ এক্স এর পরিবর্তনটাকে আমি লিখতে পারি এরকম ভাবে, ডেল্টা এফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স লিখতেই পারি, এক্স এর সাপেক্ষে এফ এক্স এর পরিবর্তন। বোঝা গেল? এইবার আমি যদি তোমাকে বলি ডেল্টা এক্স এর মানটা খুব ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র। কতটা ক্ষুদ্র? শূন্যর যতটা কাছাকাছি তুমি ভাবতে পারো তার থেকেও কাছে। ওইটাকে কীরকমভাবে রিপ্রেজেন্ট করা হয়, না কি ডেল্টা এক্স এর মানটা টেন্ডস টু জিরো, এরকম তীর চিহ্ন দিয়ে জিরো, পুরোপুরি সমান কিন্তু বলিনি আমি, শূন্যর খুব কাছাকাছি, এই চিহ্নটাকে বলা হয় টেন্ডস টু, মানে তার টেন্ডেন্সি আছে জিরোর সঙ্গে মিলে যাওয়া, টেন্ডস টু জিরো। ঠিক আছে, শূন্যর কাছাকাছি জুড়ে যাওয়ার টেন্ডেন্সি আছে, কিন্তু পুরোপুরি শূন্য এখনো হয়নি। তাহলে তখন ডেল্টা এফ এক্স এর মানটা কীরকমভাবে চেঞ্জ হবে, সেইটা বোঝানোর জন্য ডেল্টার জায়গায় আমরা এখন কি ইউজ করব, না ডি। ডি, ওকে। তাহলে ওপরে হয়ে যাবে আমার ডি অফ এফ এক্স ডিভাইডেড বাই ডি এক্স। আমি এখানে মুখে বলছি ডি অফ এফ এক্স ডিভাইডেড বাই ডি এক্স, কিন্তু অ্যাকচুয়ালি কীরকমভাবে উচ্চারণ করে, ডি এফ এক্স ডিএক্স, এরকমভাবে। তোমরা ভেবো না ওপরের ডি আর নিচের ডি এরা কোনো একটা অক্ষর যারা ওপর নিচে কাটাকাটি হয়ে যাবে, না তা কিন্তু নয়, এটা একটা অপারেশন হলো। কি অপারেশন? এক্স এর সাপেক্ষে এফ এক্স এর পরিবর্তন। তাহলে এটাকে লিখবো আমি কিরকম ভাবে, ডিডি এক্স অফ এফ এক্স। বোঝা গেছে? এক্স এর সাপেক্ষে এফ এক্স এর পরিবর্তন, ডিডি এক্স অফ এফ এক্স, এরকম নয় ডিএফএক্স বাই ডিএক্স, না বাই অনেকে বলে কিন্তু সেই কথাটা কনসেপচুয়ালি ভুল। এখানে ডিডিএক্স একটা অপারেশন হয়েছে, ঠিক আছে? এই অপারেশনটাকে কি বলা হয়? এই অপারেশনটাকে বলা হয় অবকল সহগ। অবকল সহগ। তোমাদের আপাতত এইটুকু জেনে রাখলেই হবে। কি জেনে রাখলাম তাহলে? এক্স এর সাপেক্ষে এফ এক্স এর পরিবর্তনকে তাহলে কিরকম ভাবে লিখবো, ডিডি এক্স অফ এফ এক্স। এটাকেই বলা হয় এফ এক্স এর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। এফ এক্স এর এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। পরিষ্কার? একই রকম ভাবে আমি যদি আবার একটা অ্যানাদার এক্সাম্পল দিই, যেখানে ধরো এফ ফাংশনটা টাইমের সঙ্গে ডিপেন্ডেন্ট, ঠিক আছে? টাইমের সঙ্গে ডিপেন্ডেন্ট, তখন টাইমের সঙ্গে এর ভ্যারিয়েশনটা কিভাবে তাহলে দেখবো, ডিডিটি অফ এফটি। ডিডিটি অফ এফটি লিখবো তাহলে কিরকম ভাবে, ডিএফ বাই ডিটি। মুখে বলছি বাই, কিন্তু অ্যাকচুয়ালি কনসেপ্টটা কীরকম, এফটির ওপর ডিডিটি অপারেশন চেপেছে। বোঝা গেল? এবার আমি কি করব, এই ডেরিভেটিভ কিভাবে হয় তার কতগুলো সূত্র আছে, সেই সূত্রগুলো আমি একটু তোমাকে পরপর পরপর দেখিয়ে দেবো। খাতায় শুধু ওগুলো একটু নোট ডাউন করে নাও, অঙ্কের উদাহরণ দিয়ে দেবো, বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখতে থাকো পরের পৃষ্ঠায়। তাহলে ফর্মুলা, কি কি ফর্মুলা? আমি প্রথম থেকেই ধরে নিচ্ছি ফাংশনটা এফ এক্স, মানে এক্স এর ফাংশন, ঠিক আছে? তাহলে যাবতীয় যা ডেরিভেটিভ হবে কার রেসপেক্টে হবে, ডিডি এক্স এর সাপেক্ষে, মানে এক্স এর সাপেক্ষে, ঠিক আছে? ফর্মুলাগুলো এবার এক এক করে আমি লিখছি। 1 নম্বর ফর্মুলা, ডেরিভেটিভ মানে বুঝতেই পারছো, তাহলে কোনো একটা জিনিসের পরিবর্তন লক্ষ্য করা, তাই তো? কোনো একটা জিনিসের পরিবর্তন লক্ষ্য করা। আমি যদি তোমাকে বলি এ একটা কনস্ট্যান্ট, এ একটা কনস্ট্যান্ট টার্ম, মানে তার মানটা ফিক্স, এর কোনোদিনই পরিবর্তন সম্ভব নয়। আমি যদি জোর করে বলি এক্স এর সাপেক্ষে এর পরিবর্তন, মানে ডিডি এক্স অফ এ, সেটার ভ্যালু কি হবে? আমি কি বললাম, এ কনস্ট্যান্ট, তার কোনোদিনই পরিবর্তন সম্ভব নয়, তার মানে ও তো এক্স এর উপর ডিপেন্ডই করে না, তাই না? এক্স এর মান যতই চেঞ্জ হোক না কেন এর মানের কোনো দিন পরিবর্তন নেই। তাহলে ডিডি এক্স অফ এ কি, যার পরিবর্তন নেই, নেই মানে জিরো। ঠিক আছে, তাহলে যে কোনো একটা কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ কি হয়, সব সময় হয় জিরো। 2 নম্বর, ধরো একটা ফাংশন দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এন, যেখানে এন এর মানটা 1 2 3 4 যা খুশি হতে পারে। তার যদি আমি পরিবর্তন লক্ষ্য করি, ডিডি এক্স কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে করতে হবে, কেননা ভ্যারিয়েবল টার্ম এক্স এবং ফাংশনটাও এক্স এর উপর ডিপেন্ডেন্ট। এটা সূত্রটা হচ্ছে এক্স এর ঘাতে যেটা আছে সেটা সামনে নেমে আসবে এবং ঘাতের ভ্যালু 1 কমে যাবে। ঠিক আছে, ঘাতের মানটা সামনে নেমে চলে আসবে এবং ঘাতের 1 কমে যাবে। এক্সাম্পল দিয়ে দিই পাশে। এক্সাম্পল কি, সাপোজ এক্স স্কোয়ার, তাকে যদি আমি ডিডি এক্স করি কি পাবো, ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। ডিডি এক্স করলে কি হবে, ঘাতে আছে 2, তাহলে 2 সামনে এলো, ওপরে 2 - 1 মানে 1,
তাহলে কিছু লেখারই দরকার নেই, প্র্যাকটিস যত করবে তত ফ্লুয়েন্সি আসবে, ডিরেক্টলি দেখলেই তখন বলে দিতে পারবে 2x। একই রকমভাবে ধরো এইটা দেওয়া আছে ডিডিটি অফ t⁴, ঠিক আছে, টাইমের ডেরিভেটিভ টি এর সাপেক্ষে। তাহলে ডিডিটি করলে কি হবে, ঘাতে আছে 4, তাহলে 4 নেমে চলে এলো, মাথায় 1 কমে গেল, তাহলে 3 40 কিউব। এবার এগুলো তুমি যত এক্সারসাইজ প্র্যাকটিস করবে তত এগুলো আরও ক্লিয়ার হতে থাকবে, ঠিক আছে। ম্যাথমেটিক্সে প্রচুর এক্সারসাইজ প্রবলেম আছে, ফিজিক্সে শুধু আমরা একটু একটু করে ব্যবহার করব। কোথায় কোথায় ব্যবহার করব সেই ব্যবহারটাও আমি দেখিয়ে দিচ্ছি। ব্যবহারটা হবে কোথায় না, প্রথমে ধরো সরণ একটা টার্ম এস, ঠিক আছে, এস হচ্ছে সরণ, সেই সরণটা টাইমের ওপর ডিপেন্ডেন্ট, মানে টাইমের ফাংশন, ঠিক আছে। সেইখান থেকে আমি যদি গ্রাফ একটা ড্র করি, দেখতেই পাচ্ছ এদিক বরাবর টাইম, এদিক বরাবর যদি সরণ হয়, সরণটা ধরো এরকমভাবে ভ্যারি করছে, তার মানে তার প্রত্যেকটা বিন্দুতে ভেলোসিটির মানও আলাদা আলাদা। যে কোনো একটা মুহূর্তে আমাকে যদি ভেলোসিটি বার করতে হয়, তাহলে আমরা ভেলোসিটি মানে কি জানি, সরণ বাই সময়। এই ক্ষেত্রে কি বলেছি, সরণটা ভ্যারি করছে, ভেলোসিটিটাও ভ্যারি করছে, তাহলে ভেলোসিটি বার করতে হবে কীরকমভাবে, সময়ের সঙ্গে সঙ্গে সরণের পরিবর্তন দেখে, তার মানে ডিডিটি অফ এস, ঠিক আছে। এটাকে লেখে কীরকমভাবে, ডিএসডিটি। বোঝা গেল। এইখানে গতিবেগটা তাহলে কি, তাৎক্ষণিক বেগ। কেন তাৎক্ষণিক, দেখো টাইমটা যেরকমভাবে ভ্যারি করছে, সরণটা তার সঙ্গে সঙ্গে কন্টিনিউয়াসলি ভ্যারি করে যাচ্ছে, এটা যে কোনো একটা ইনস্ট্যান্টে, একটা নির্দিষ্ট তাৎক্ষণিক সময়, সেই সময়ের ভেলোসিটি হচ্ছে এই ভি, ওই জন্য এটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ। একই রকমভাবে তাৎক্ষণিক ত্বরণ কী হবে, গতিবেগ বাই সময় নর্মালি হয়, তাহলে তাৎক্ষণিক হলে কি হবে, ডিডিটি অফ ভেলোসিটি, সেটা হবে ডিভিডিটি। বোঝা গেল। কাইনেমেটিক্স চ্যাপ্টারটাও আমি আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি পাশাপাশি, হয়েছে। এইবার ত্বরণ বার করার আরও নিয়ম আছে। কি কি নিয়ম, ধরো ভেলোসিটি মানে তো আমি আবার জানি ডিএসডিটি, তাহলে কি এখানে ওটা পুট করতে পারি, হ্যাঁ পুট করতে পারি। কীরকমভাবে, ডিডিটি ভেলোসিটির জায়গায় আবার আমি লিখতে পারি ডিএসডিটি। তাহলে একবার এসের ওপর ডেরিভেটিভ হয়েছে টাইমের রেসপেক্টে, তার উপর আবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ, পুরো ঘটনাটাকে তাহলে কীরকম লেখা যায়, এসের ওপর দুবার ডেরিভেটিভ হয়েছে, তাহলে d2s ডিভাইডেড বাই dt2। এটা কিন্তু স্কোয়ার টার্ম নয়, কেউ ভুল করেও এরকম বলে দেয় না d²s বাই dt², না একদমই নয়, d2s বাই dt2, তার মানে কি দুবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ হয়েছে ওর। এর ওপর যদি আরও একবার ডেরিভেটিভ করি তখন কি হবে, d3s বাই dt3। বোঝা গেছে, এরকমভাবে ক্যালকুলেশনগুলো করতে হয়। তাহলে এখানেও আমি একটা এক্সাম্পল ধরো তোমাকে দিচ্ছি, যেটুকু ফিজিক্সে লাগবে আমি সেটুকু তোমাদেরকে করাচ্ছি শুধু। ধরো সরণের ইকুয়েশনটা দেওয়া আছে এরকম, সরণ তো টাইমের ফাংশন, ধরো 2t² প্লাস 3t প্লাস 5, এইখান থেকে ভেলোসিটি বার করতে বলেছে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। কীরকমভাবে বার করবো, ভি ইকুয়াল টু আমরা সবাই জানি ডিএসডিটি, তাহলে ডেরিভেটিভ করলে কি হবে, ডিডিটি অফ এস এর জায়গায় তাহলে ওই পুরো টার্মটা বসে যাবে, 2t² প্লাস 3t প্লাস 5, ওকে। ডেরিভেটিভ মানলে তাহলে কি হয়ে যাচ্ছে, 2টা বলেছি কনস্ট্যান্ট, দেখো ডেরিভেটিভ কীরকমভাবে হবে, প্রত্যেকটা টার্মের ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভ, একবার 2t² এর ডেরিভেটিভ হবে প্লাস ডিডিটি অফ 3টির ডেরিভেটিভ হবে প্লাস ডিডিটি অফ 5-এর, ঠিক আছে। প্রথমবার করছি বলে আমি এত ভেঙে ভেঙে দেখাচ্ছি, পরবর্তীকালে এত ভাঙার দরকারও পড়বে না, মুখে ফার্স্ট লাইন দেখেই তুমি করতে পেরে যাবে। এইখানে ডেরিভেটিভটা কার হচ্ছে, টাইমের ডেরিভেটিভ হচ্ছে, 2 তো এখানে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট টার্মটাকে আমি বাইরে বার করে নেব, ঠিক আছে। তাহলে শুধু ডিডিটি অফ t², ডিডিটি অফ t² মানে কি, ঘাতে আছে 2, তার মানে 2 বাইরে চলে আসবে, মাথায় 1 কমে যাবে, 2t হলো। একই রকমভাবে 3টা কনস্ট্যান্ট, তাহলে 3 এমনিই রয়ে যাবে। টি এর ডেরিভেটিভ করলে কি হবে, টি এর ঘাতে আছে 1, তার মানে 1 সামনে বসবে, আর টি এর মাথায় কত হবে, t⁴, ঠিক আছে। তার মানে ওখানে কিছুই থাকবে না, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, প্লাস 5 তো একটা কনস্ট্যান্ট টার্ম, তার ডেরিভেটিভ কি হবে, পুরোপুরি 0। এখন তোমার মনে প্রশ্ন আছে, স্যার এখানে 2টা তো কনস্ট্যান্ট টার্ম ছিল, সেটা আবার 0 হয়ে গেল না কেন, কেন হলো না, 2টা একটা ভ্যারিয়েবল টার্মের সঙ্গে গুণ আকারে ছিল, ঠিক আছে। তাহলে ওটাকেও আমি একটা সূত্রের মধ্যে তোমাকে লিখে দেখিয়ে দিচ্ছি, 3 নম্বর সূত্র। সাপোজ প্রথমে আমি দেখিয়েছিলাম এ একটা কনস্ট্যান্ট, তার নিজস্ব ডেরিভেটিভ কত হয়েছে, 0, এক্স একটা ভ্যারিয়েবল, তার ডেরিভেটিভ করার নিয়ম দেখিয়ে দিয়েছি এইটা। এখন যদি তোমাকে বলা হয় ডিডি এক্স অফ এ এক্স টু দি পাওয়ার এন, এ এক্স টু দি পাওয়ার এন, মানে কি কনস্ট্যান্টটা এখন ভ্যারিয়েবলের সঙ্গে গুণ আকারে আছে, তাহলে কি হবে, পাতি কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে, ওকে পাত্তাই দেবে না, একদম বাইরে বেরিয়ে চলে আসবে, ডিডি এক্স অফ শুধু এক্স টু দি পাওয়ার এন পড়ে থাকবে, ঠিক আছে। আবার এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ যেরকমভাবে হয়, তাহলে এ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, দেখো এইখানে টার্মটার ক্ষেত্রে তাই হয়েছে, এ মানে কনস্ট্যান্ট, এখানে 2 বাইরে বেরিয়ে চলে এসছে, t² এর ডেরিভেটিভ কত, 2t,
বোঝা গেল? তাহলে এইখানে মানটা কি বেরোলো, তাহলে আলটিমেটলি 40 + 3 হয়েছে। তাহলে এইটা কখন বেরিয়েছে? টি এর একটা নির্দিষ্ট মানের জন্য, হয়তো কোশ্চেনে বলে দিল টি এর মান যখন 2 সেকেন্ড, তখন ভেলোসিটি কত বার করো, আলটিমেটলি টি এর জায়গায় 2 বসে যাবে তখন, ঠিক আছে? আবার এইখান থেকে যদি ত্বরণ বার করতে দেয়, তাহলে ত্বরণ বার করলে কি হবে, আবার ডিভিডিটি, তখন ভি এর জায়গায় আবার কত বসবে, ডিডিটি অফ, এই যে যেটা এক্ষুনি বেরোলো 40 + 3। এইবার তোমরা মুখে মুখে করতে পারো। তাহলে প্রথমে 40 ডেরিভেটিভ যখন হবে, 4 একটা কনস্ট্যান্ট টি এর সঙ্গে গুণ আকারে আছে, মানে 4 নর্মালি বেরিয়ে গেল। টি টি এর ডেরিভেটিভ কি হবে, 1, কেননা টি এর মাথায় একটা সামনে এলো, মাথায় 0 হয়ে গেল, টি টু দি পাওয়ার 0 মানে তো 1, কিচ্ছু না। আবার ডিডি অফ 3 যখন হচ্ছে, 3 তো নর্মালি কনস্ট্যান্ট, 0, কিচ্ছু না, তাহলে ত্বরণের ভ্যালু 4। বোঝা গেছে? এই হচ্ছে আমার এক্সাম্পল, এগুলো আমার কাইনেমেটিক্স চ্যাপ্টারে দরকার। নেক্সট, পরবর্তী সূত্র। পরের সূত্রটা হচ্ছে, পরের সূত্রটা যেটা, সেটা ধরো এরকমভাবে আছে, ডিডি এক্স অফ, ফাংশনটা তোমাকে ধরো লিখে দিয়েছে এরকম, এক্স ডট ওয়াই, এরকমভাবে একটা ফাংশন, না এক্স ডট ওয়াই লেখার থেকেও আরেকটা ভালো আমি লিখে দিচ্ছি, ধরো দুটো আলাদা আলাদা ফাংশন ইউ আর ভি, ঠিক আছে? এদের দুজনের কিন্তু কেউই কনস্ট্যান্ট নয়, ইউটাও একটা এক্সের ফাংশন এবং ভিটাও একটা এক্সের ফাংশন, ঠিক আছে? তাহলে এখন হয়ে গেল বিপদ, কাকে ছেড়ে কাকে ডেরিভেটিভ করব? আগের বারে না হয় এ কনস্ট্যান্ট ছিল, তাকে বাইরে বার করে নিয়েছিলাম, এখন তো আর কাউকেই বাইরে বার করা যাবে না। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, দেখো লক্ষ্য করে দেখো ভালো করে, একবার একজনকে কনস্ট্যান্ট বলে ট্রিট করব, আরেকজনের ডেরিভেটিভ হবে, প্লাস অন্যজনকে কনস্ট্যান্ট ধরবো, অন্যজনের ডেরিভেটিভ হবে। মানে কি, প্রথমে ধরো আমি ইউ এর ডেরিভেটিভ করব, তার মানে ভিটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে হবে। কি হয়, কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করলে তাকে বাইরে বার করে দিতে হয়, তাহলে ভি বাইরে বেরিয়ে যাবে, ডিইউ ডিএক্স হবে, প্লাস এইবার আমরা ইউ কে কনস্ট্যান্ট হিসেবে ধরবো, তাহলে ইউ পড়ে থাকবে, ভি এর ডেরিভেটিভ হবে। বোঝা গেছে? এই হচ্ছে নিয়ম, এরকমভাবে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এইটা হচ্ছে সূত্র, ইউভি সূত্র বলেও ডাকা হয় থাকে। কখন তাহলে এটা হলো, যখন ইউ আর বি দুজনেই এক্স এর ফাংশন। আদারওয়াইজ কি হতো, যে এক্স এর ফাংশন নয় সে পাতি কনস্ট্যান্ট হয়ে বাইরে বেরিয়ে চলে যেত, শুধু এক্স এর ফাংশনটারই ডেরিভেটিভ হতো। বোঝা গেছে? এটা হচ্ছে 4 নম্বরের সূত্র। আরও অন্যান্য সূত্র আছে, সেই সূত্রগুলো আমি এক এক করে লিখিয়ে দিচ্ছি, এগুলো তোমরা খাতায় একটু নোট ডাউন করে রাখবে। এগুলোর প্রত্যেকটার প্রুফ ম্যাথমেটিক্সে আছে, কিন্তু তোমাদের এখন কোনো রকমভাবে প্রুফ লাগবে না, ঠিক আছে? শুধুমাত্র সূত্রগুলো জেনে রাখলেই হলো। আমি ইউ আর ভি এর গুণের জন্য বলেছিলাম, এবার যদি আমি ভাগের জন্য বলি, সেই ক্ষেত্রে তাহলে কি হবে, 5 নম্বর সূত্র, খুবই ইম্পর্টেন্ট সূত্র, ডিডি এক্স অফ ইউ বাই ভি, এইটা যদি থাকে তখন আমরা কীরকমভাবে করব? তখন করার পদ্ধতিটা হচ্ছে, জাস্ট সূত্রটা লিখে নাও, একই রকমভাবে একবার ভি কে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব, তখন ইউ এর ডেরিভেটিভ হবে। এইবার বাই আছে, মাইনাস হয়ে যাবে মাঝখানে, ইউ কে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব, ভি এর ডেরিভেটিভ হবে। কিন্তু এখানেই শেষ নয়, একটা হোল ডিভাইডেড বাই ভি স্কোয়ার পড়ে থাকবে, ঠিক আছে? এইটা হচ্ছে সূত্র, ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স ডিভাইডেড বাই ভি স্কোয়ার, এটি হচ্ছে সূত্র। কেমন? এগুলো প্রত্যেকে ভিডিও পজ করে খাতার মধ্যে তুলে রেখে দিও। 6 নম্বর যে সূত্রটা, সেটাও আমি এই পৃষ্ঠাতেই লিখে রাখছি। ধরো ডিডি এক্স অফ, ফাংশনটা দেওয়া আছে লগ এক্স, ঠিক আছে? লগ এক্স, তার ডেরিভেটিভ কি হয়, জাস্ট 1/x, লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1/x, ঠিক আছে? চলো নেক্সট, এবার আমি চলে যাচ্ছি ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে কি কি হয়। ট্রিগোনোমেট্রিক ফাংশন 6 নম্বর সূত্র অবধি, এখানে অবধি প্রত্যেকে লিখে নাও। এবার 7 নম্বরে, ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে ধরো প্রথমেই আমি যার ডেরিভেটিভ করছি সেটা হচ্ছে সাইন এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ করলে হয় কস এক্স, এগুলো আপাতত তোমাকে একটু মনে রাখতে হবে। 8 নম্বর, ডিডি এক্স অফ কস এক্স যদি করি, তার ডেরিভেটিভ করলে কি হবে, মাইনাস সাইন এক্স, হয়েছে? এছাড়াও আরও অনেক ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, ট্যান এক্স আছে, কট এক্স আছে, সেক এক্স আছে, কোসেক এক্স আছে, কিন্তু আমাদের ফিজিক্স করার সময় আমাদের এত কিছু লাগবে না, আপাতত প্রিলিমিনারি নলেজের জন্য এইটুকু হলেই যথেষ্ট। তা সত্ত্বেও যদি কারোর ইন্টারেস্ট থাকে, সে ম্যাথামেটিক্সের বই খুলবে, ম্যাথামেটিক্সের বই খুললে ট্যান এক্স, কস এক্স, সেক এক্স, কট এক্স, সেক এক্স, এগুলো সমস্ত তুমি পেয়ে যাবে। আমি কতগুলো স্পেশাল টাইপ এখান থেকে দেখিয়ে দিচ্ছি। কি কি স্পেশাল টাইপ? শুধু সাইন এক্সের ক্ষেত্রে দেখলে কস এক্স হলো। এইবার আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে ডিডি এক্স অফ
সাইন ভেতরে আছে এ এক্স। এইবার আমি তাহলে কি করব? এইটা করার জন্য আমাকে প্রথমেই ধরে নিতে হবে এই যে এ এক্স, এই পুরো টার্মটাই ধরো এক্স এর ফাংশন। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, কিন্তু আমি ধরে নিচ্ছি এখন পুরোটাই এক্স এর ফাংশন। তাহলে কি হয়ে যাবে? ওই পুরোটা ডেরিভেটিভ করলে কস এ এক্স, কিন্তু এ এক্স তো পুরোটা একটা এক্স এর ফাংশন নয়, আমি জোর করে তাকে ধরেছি। তার মানে এই ব্র্যাকেটের ভেতরে যেটা আছে তাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাকে আবার ডেরিভেটিভ করলে কি হয়? এ এক্স এর ডেরিভেটিভ মানে কি? শুধু এ, ওই এটা পড়ে থাকবে গুণ আকারে ইন্টু এ। ওকে, তাহলে আলটিমেটলি লিখবো কি? এ কস এ এক্স। বোঝা গেল? একই রকমভাবে আমি যদি পরবর্তীটার ক্ষেত্রেও করি, ডিডি এক্স অফ কস এ এক্স, এ ইন্টু এক্স ছিল, নর্মালি তার ডেরিভেটিভ কি হয়? কসের মাইনাস সাইন, মাইনাস সাইন এ এক্স, কিন্তু আবার এ এক্স এর ডেরিভেটিভের জন্য কত? ইন্টু আবার এ, তাহলে মাইনাস এ সাইন এ এক্স। বোঝা গেল? এগুলো সমস্ত অঙ্ক করার সময় আমাদের কাজে লাগবে। তাহলে যদি আমি এখন একটা এক্সাম্পল দিয়ে দিই চট করে, তাহলে একটা এক্সাম্পল দিলাম। তাহলে সাইন টু এক্স, এইটার ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে কি করব? ডিডি এক্স অফ সাইন টু এক্স, মানে প্রথমে সাইনের ডেরিভেটিভ হলে কস, আবার টু এক্সের ডেরিভেটিভ মানে টু, জাস্ট সামনে ওটা গুণ করে দাও। ঠিক আছে, একই রকমভাবে কস টু এক্সের ডেরিভেটিভ যদি করতে বলে, প্রত্যেকে পজ করবে, নিজেরা আগে করার চেষ্টা করবে, তারপর আমার এখানে উত্তরটা শুনবে। তাহলে কস টু এক্সের জন্য মাইনাস সাইন টু এক্স, আবার টু এক্সের ডেরিভেটিভ টু। বোঝা গেল? এইরকমভাবে আমরা অঙ্ক করব। আপাতত এটুকু জানলেই এনাফ। ঠিক আছে, এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন কীরকমভাবে হয় দেখো, লক্ষ্য করে দেখো প্রত্যেকে। এবার নয়ের দাগ, ধরো ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। খুবই সোজা, সবচেয়ে সোজা, কোনো চেঞ্জ নেই, যা ছিল তাই, যা ছিল তাই, কোনো চেঞ্জ নেই। কিন্তু এর একটা স্পেশাল কেস আছে। সেই স্পেশাল কেসটা কি? যদি এরকম দিয়ে দেয় ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স, মানে আবার সেই এটা আবার কনস্ট্যান্ট, কি করব? প্রথমে ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ কি হয়? ই টু দি পাওয়ার এক্স যা ছিল তাই, কিন্তু এ এক্সকে পুরোটাকেই এক্স এর ফাংশন ধরে নিয়েছিলাম, যার ফলে আবার এক্স এর ডেরিভেটিভ করতে হবে। করলে আবার কত বেরোয়? এ, ওই এটা আবার গুণ করে দাও। ঠিক যেমনটা ওপরের গুলো করে দেখালাম সেরকম। ঠিক আছে, এক্সাম্পল কি হবে? যদি বলে ই টু দি পাওয়ার টু এক্স, তার ডেরিভেটিভ তাহলে কি হবে? ই টু দি পাওয়ার টু এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টু এক্স, টু এক্স এর ডেরিভেটিভ টু, সামনে গুণ হয়ে যাবে। বোঝা গেল? ব্যাস, এক দূর অবধি জেনে রাখো তাহলেই হবে, আর কিছু করার দরকার নেই। এইবার আমরা কি করব? এইবার আমরা করব ধরো এই জিনিসটা, ধরো ডিডি এক্স অফ সাপোজ ধরো ইউ টু দি পাওয়ার এন, ইউ টু দি পাওয়ার এন, এখানে কিন্তু ইউটা এক্স এর ফাংশন, ইউটা এক্স এর ফাংশন। তাহলে এর ডেরিভেটিভ কীরকমভাবে করব? এর ডেরিভেটিভ করার উপায় হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কী হতো? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক সেরকমভাবেই ইউ টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভও হবে এন ইউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কিন্তু ইউকে আবার ডেরিভেটিভ করতে হবে, তার মানে ইন্টু ডিইউ ডিএক্স। ঠিক আছে, প্রথমে ইউকে পুরোপুরি একটা এক্স এর মতো কিছু একটা ধরে ডেরিভেটিভ করে দিলাম, তারপর ইউ এর আবার নিজস্ব ডেরিভেটিভ হবে। বোঝা গেল? এই রকমভাবে আমাকে ডেরিভেটিভের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, আর চিন্তার কিছু নেই, এই জিনিসগুলো দিয়েই মোটামুটি আমাদের যাবতীয় যা কাজকর্মগুলো করার হয়ে যায়। ঠিক আছে, ডেরিভেটিভের এবার আমরা বিভিন্ন এক্সাম্পলগুলো কাইনেমেটিক্স চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইউজ করে থাকি। যেমন ধরো আমি এর হেল্পগুলো বলে বলে দিচ্ছি কাইনেমেটিক্স চ্যাপ্টারে কীভাবে কাজে লাগানো হয়। তাহলে কাইনেমেটিক্সে দেখতে পাচ্ছ সরণ যদি এস হয় এবং সেটার যদি টাইমের ফাংশন হয়, অবভিয়াসলি টাইমের ফাংশন তো হবেই, তাহলে গতিবেগ ভি ইকুয়াল টু কী হয়? সিম্পল এস বাই টি। কিন্তু ভ্যারিয়েশন থেকে যদি তাৎক্ষণিক বেগ বার করতে হয়, মানে একটা ইনস্ট্যান্টে, সেইটা কি হবে? ডিএস ডিটি।
ঠিক আছে। একই রকমভাবে ত্বরণ যদি ক্যালকুলেট করতে হয়, ত্বরণ বা অ্যাক্সিলারেশন ইকুয়াল টু সিম্পলি হয় ভি বাই টি, কিন্তু তাৎক্ষণিক ত্বরণ যদি বার করতে হয় তাহলে এ ইকুয়াল টু কী হবে, ডিভি ডিটি। অর ভি এর জায়গায় আবার ডিএস ডিটি যদি পুট করি তখন কী হয়ে যাবে, ডি টু এস বাই ডিটি টু। ঠিক আছে। অনেকে মুখে মুখে বলার সময় ডি টু এস বাই ডি ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার এরকম টাইপের বলে দেয়, কিন্তু তোমরা এটা বলবে না, কনসেপচুয়ালি ব্যাপারটা ভুল হয়ে যাবে তখন। ঠিক আছে। এইবার আমি আরেকটা ডেরিভেটিভের স্পেশাল একটা ল তোমাদেরকে শেখাবো। সেই লটা হচ্ছে চেন রুল। চেন রুল জিনিসটা কি আমি এই সাইডে লিখছি। চেন রুল, চেন রুল জিনিসটা ধরো এইরকমভাবে আছে না, ডি ডি এক্স অফ সাপোজ ওয়াই, কেমন, যেখানে ওয়াই হচ্ছে একটা ফাংশন, এক্স এর ফাংশন। ঠিক আছে, বা নর্মালি একটা ভ্যারিয়েবল ধরেই নিতে পারো। এক্স এর ফাংশন না দিয়ে যদি বলে দেয় তোমাকে চট করে যে ওয়াই হচ্ছে টাইমের ফাংশন, তখন তো তুমি বিপদে পড়ে যাবে। তুমি ওয়াইকে তখন কনস্ট্যান্টও ট্রিট করতে পারছো না, আবার এক্স এর ফাংশন নয়, তাহলে ওকে ডেরিভেটিভও করবো কীরকমভাবে, মহা মুশকিল। ওয়াই এর ডেরিভেটিভ একমাত্র টাইমের রেসপেক্টে পসিবল। তাহলে কি করব, এইখানে আমরা চেন রুল কাজে লাগাবো। চেন রুল জিনিসটা কি জানো তো, আমরা জোর করে এটাকে ডিডিটি করে নিলাম, ডিডিটি অফ ওয়াই। এবার তো পসিবল, এটা তো পসিবল, কিন্তু ছিল কি ডিডি এক্স ছিল, আমি জোর করে ডিডিটি করেছি, তাহলে আমাকে কি করতে হবে, এমন ভান করতে হবে যেন আমি কিছুই করিনি। তার মানে ওটার সঙ্গে একটা ইনটু, নিচে ডিডি এক্স অরিজিনালি ছিল, ডিডিটি জোর করে এনেছি, তাহলে ওপরে একটা ডিডিটি দিয়ে রাখতে হবে, যেন মানে সেন্সটা এরকম যেন মনে হয় যে এই ডিডিটি আর ওই ডিডিটি কাটাকাটি হয়ে গেছে। আলটিমেটলি দেখো ডিডি এক্স অফ ওয়াই পড়ে আছে, কিন্তু কাটাকাটি কিন্তু অ্যাকচুয়ালি হয় না। ঠিক আছে, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। তাহলে সেন্সটা এইরকম। তাহলে চেন রুল করলে ডিডি এক্সকে তাহলে কীরকমভাবে লেখা যাবে, ডিওয়াই ডিটি ডট ডিটি ডিএক্স। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্সকে এরকমভাবে ভেঙে নেওয়া যায়, ডিওয়াই ডিএক্সকে এরকমভাবে ভেঙে নেওয়া যায়, ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স। বোঝা গেছে, এটাকে বলা হয় চেন রুল। এটা কেন শেখালাম, এটা শেখানোর কারণ ত্বরণটাকে আমরা ওরকমভাবে এক্সপ্রেস করতে পারি। ধরো কোনো একটা অঙ্কে গতিবেগ দেওয়া আছে এবং সেটাকে সরণের অপেক্ষক হিসেবে দেওয়া আছে। কি বললাম, গতিবেগ দেওয়া আছে এবং সেটা সরণের সঙ্গে ভ্যারিয়েবল। তাহলে তুমি বুঝতেই পারছো এখন ডেরিভেটিভ মারতে গেলে আমাকে সরণের রেসপেক্টে মারতে হবে, তাই না, টাইমের রেসপেক্টে মারা যাবে না। তাহলে তখন কি করব, এ ইকুয়াল টু, আমি তো জানি ডিভিডিটি, তাই না, আমি তো জানি ডিভিডিটি, কিন্তু ডিটির জায়গায় আমাকে জোর করে ডিএস আনতে হবে যেহেতু সরণের ওপর অপেক্ষক। তাহলে আমাকে সেটাকে ভজানোর জন্য আবার ডিএস ওপরে দিয়ে ডিটি নিচে দিতে হবে। হলো, এইবার ডিএস ডিটি মানে আবার কি, এই যে গতিবেগ, তাহলে ওইখানে আবার ভি বসে যাবে, ভি পুট হয়ে গেলে ওই ভিটাকে সামনে রেখে দেবো, দেখতে ভালো লাগবে। তাহলে ভি ইন্টু ডিভি ডিএস। বোঝা গেল ত্বরণ বার করার এটাও কিন্তু আরেকটা নিয়ম। তাহলে ত্বরণ বার করার মোট কটা নিয়ম, একটা হচ্ছে নর্মালি ডিভিডিটি হলো, একটা হলো ডি টু এস ডিটি টু মানে এসকে দুবার ডেরিভেটিভ করা, আরেকবার এইটা ভি ডিভিডিএস। ঠিক আছে, ব্যাস, আপাতত ডেরিভেটিভ রিলেটেড যা যা বলার ছিল আমি সমস্ত এখানে কভার করে দিয়েছি। এবার তোমরা যত অঙ্ক করবে তত ফ্লুয়েন্সি তৈরি হবে। ঠিক আছে, এইখানে আমি শেষ করছি। আমার পরের পার্টটা এবার যেটা আসবে সেটা ইন্টিগ্রেশনের উপর। এইটা পুরোটা খাতায় করো, খাতায় করার পর ম্যাথমেটিক্সে আবার তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে, এবং ফিজিক্সেরও কাইনেমেটিক্স চ্যাপ্টারে কিছু কিছু উদাহরণের অঙ্ক তো প্রথম থেকেই করে দেওয়া আছে, সেগুলো নিজেরা দেখতে পারো, নিজে হাতে ট্রাই করতে পারো। আবার যা প্রবলেম হবে আমাকে পরে জিজ্ঞেস করবে।